প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন, দলীয় কর্মীদের নিদান অর্জুনের। সিপিএম বিভ্রান্ত থাকে, তৃতীয় পক্ষের জোট প্রসঙ্গে বললেন দিলীপ। ঘাসফুলের নেতাকে দলে টানতে গিয়ে কাঁটা বিঁধল পদ্মবনে, শাহ আসার আগেই ব্যারাকপুরে ধাক্কা। আচমকায় দরপতন, এক ধাক্কায় 24,000 টাকা কমল রূপোর দাম, সস্তা সোনাও। দুটি তালিকায় চাই, কারচুপি বরদাস্ত নয়, ভোটার ছাঁটাই ইস্যুতে বিএলএদের মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কে হাঁটছে, আনন্দপুর কাণ্ডে বড় প্রশ্ন তুলে শুভেন্দু বোঝালেন ছবি কথা বলে। লক্ষ্মীর ভাণ্ডার হলো একটা ফান্ড, বিপদ ডেকে আনবে, মোদি মমতা দুজনকে সতর্ক করল আর্থিক সমীক্ষা। কেন আদালতের উপর দায়িত্ব চাপানো হচ্ছে, শ্রমিকের করা মামলার ভিত্তিতে প্রধান বিচারপতি কি বললেন। আধার সেন্টারে আর ছুটতে হবে না, ইউডিআই আনল নতুন আধার অ্যাপ, কি কাজ করতে পারবেন। 2 জন আক্রান্ত, বাংলায় নিপার ঝুঁকি কতটা, এবার রিপোর্ট দিল WHO। বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই এসআইআর শুনানিতে হাজির বর। ব্যর্থ বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরে ঘাসফুল শিবিরের অন্দরে চরম অস্বস্তি। আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত্যু, শুভেন্দুর প্রতিবাদ মিছিলে ডিজের তালে নাচ বিজেপি কর্মীদের। কোনো দুর্ঘটনায় আকস্মিক নয়, 5 দিন পর আনন্দপুরে গিয়ে সাতকাহন রাজ্যপালের। 50,000 টাকার বিনিময়ে অন্ধ্রে শিশু বিক্রি, গ্রেপ্তার শাসনের দম্পতি ও মহিলা দালাল। এসআইআর শুনানিতে হুমায়ুন কবিরকে তলব নির্বাচন কমিশনের, বিধায়ককে কোথায় ডাকা হলো। মাধ্যমিকের 2 দিন আগেও মেলেনি অ্যাডমিট, স্কুলকে মোটা টাকা জরিমানা হাইকোর্টের। এসআইআরে ভবানীপুরে বাদ প্রায় 45,000 ভোটার, তড়িঘড়ি কাউন্সিলর বিএলএ 2দের নিয়ে জরুরি বৈঠক মমতার। কলকাতায় নতুন জল প্রকল্প, 25 বছর পরেও পানীয়ের সমস্যা থাকবে না, জানালেন ফিরহাদ। এবার গ্রেপ্তার মোমো সংস্থা 2 আধিকারিক, আনন্দপুরের অগ্নিকাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদে তথ্য চাইছে পুলিশ। ফেব্রুয়ারিতে ফের কলকাতা সহ সারা দেশে ব্যাংক ধর্মঘটের ডাক, ব্যাহত হতে পারে এটিএম পরিষেবা। রাজ্য কি পারবে না, 83,000 বুথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, কমিশনকে নিজের অবস্থান জানাতে নির্দেশ দিল হাইকোর্ট। কাশ্মীরে জাইশ আতঙ্ক, কিন্তু ওয়ারে জোরদার সেনা অভিযান, বন্ধ ইন্টারনেট পরিষেবাও। চাষিদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, বাংলা শস্য বিমায় 2.35 লক্ষ কৃষকের জন্য 80 কোটির ঘোষণা মুখ্যমন্ত্রীর। 1,000 টাকা ভাতা বৃদ্ধিতে স্বস্তি, বাংলার আশা কর্মীদের আন্দোলনের মাঝেই বাজেটে বড় ঘোষণা করল এই রাজ্য। বাবার কবরের মাটি এনে প্রমাণ দাখিল, এসআইআরের শুনানিতে পৌরের কাণ্ডে স্তম্ভিত সবাই। স্পেন সফরে মমতার সঙ্গী ছিলেন ওয়াও মোমো মালিক, তাই গ্রেপ্তার নয়, আনন্দপুর কাণ্ডে বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু। চূড়ান্ত মেধা তালিকা বেরিয়ে যাওয়ার পর বড় বিপত্তি, কড়া বিজ্ঞপ্তি জারি করল কমিশন। এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম, স্ক্রিনশট দেখিয়ে প্রশাসনের বিরুদ্ধে তোপ শুভেন্দুর। এটা কিভাবে সম্ভব, 5 বিচারপতির বেঞ্চের মামলা ডিভিশন বেঞ্চে আসায় তাজ্জব প্রধান বিচারপতি। ফের বাড়বে পেট্রোল ডিজেলের দাম, ট্রাম্পের একটি হুমকিতেই চিন্তায় গোটা বিশ্ব। আনন্দপুর অগ্নিকাণ্ডে বিজেপির দ্বিচারিতা, মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দুর রাজ্যের কাছে চান 50 লাখ। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসকে কার্যত সামাজিক ও রাজনৈতিকভাবে একঘরে করার ডাক দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, তৃণমূলের কোনো কর্মসূচিতে অংশ নেওয়া যাবে না। তৃণমূল কর্মীদের বাড়িতে যাওয়া বা তাঁদের বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি নিজেদের বাড়িতেও তৃণমূল কর্মীদের ডাকা যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি।
অর্জুন সিংয়ের বক্তব্যে তৃণমূল কর্মীদের বয়কটের আহ্বান স্পষ্ট হয়ে উঠেছে। এক সভায় তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে আর নাটকীয় লড়াই নয়, এবার সরাসরি যুদ্ধের মানসিকতা নিয়ে ময়দানে নামতে হবে। তার কথাই, ওদের সঙ্গে কোনো সামাজিক সম্পর্ক রাখা যাবে না, নিমন্ত্রণ করলে যাবেন না। তৃণমূলের বিরুদ্ধে মনে ক্ষোভ আর ঘৃণা পুষে রাখতে হবে, নিজের রক্তে আগুন জ্বালিয়ে লড়াই করতে হবে। দলীয় কর্মীদের আরও উস্কে দিয়ে তিনি বলেন, ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন। অর্জুন সিংয়ের এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, অর্জুন সিং আদৌ এই বয়কট মেনে চলতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন। তিনি মনে করিয়ে দেন অর্জুন সিংয়ের রাজনৈতিক দলবদলের ইতিহাস। দেবাংশুর মন্তব্য, এত দ্রুত কেউ অমাবস্যা পূর্ণিমা বদলায় না, যত দ্রুত উনি দল বদলান। মাঝে মধ্যে ভুলে যায় উনি এখন কোন দলে আছেন। এমনকি ডান্ডা মানে বোমা, চালের বালতিতে বোমা রাখার কথাও তার বিরুদ্ধে শোনা যায়। এই মন্তব্যের প্রেক্ষিতে বিষয়টি পুলিশ ও প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন দেবাংশু। অর্জুন সিং 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হন। 2022 সালে ফের তৃণমূলে ফিরে এলেও 2024 সালে লোকসভা নির্বাচনের আগে টিকিট না পেয়ে আবার বিজেপিতে যোগ দেন তিনি। নির্বাচনে পরাজয়ের পর তিনি আর দল না বদলানোর কথাও জানিয়েছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্যে জোট রাজনীতি, কে কার সঙ্গে ঘর বাঁধবে তাই নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। শূন্যের লজ্জা এড়াতে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এই বৈঠক নিয়ে সিপিএমের অন্দরে ছড়িয়েছে বিদ্রোহের আগুন। বঙ্গ রাজনীতিতে তৃতীয় পক্ষের জোট হবে কিনা তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। এ নিয়েই মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, জোট হবে কিনা সেটা আলাদা বিষয়, কিন্তু সিপিএম হয়তো জোট ঘেঁটে দিতে চাইছে। কোনো জোট তৈরি হোক সেটা তৃণমূল চায় না, তাই তাদের কাজে লাগানো হচ্ছে। সিপিএম সবসময় সবকিছুতে বিভ্রান্ত থাকে, কি হওয়া উচিত, কি উচিত, কংগ্রেসের সঙ্গে যাওয়া উচিত কিনা সবটা নিয়ে বিভ্রান্ত। কেরালায় কংগ্রেসের সঙ্গে কি সম্পর্ক, বাংলায় কি সম্পর্ক, সবটা নিয়ে বিভ্রান্তি কাজ করে। জোটে যাওয়ার পরে দেখা যায় দুজনের শূন্য। তৃতীয় জোট হওয়ার কথা থাকলেও তা ভেস্তে দিতে চায় সিপিএম। নিউটাউনে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। বৈঠকের পর হুমায়ুন কবির বলেন, আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে, তবে সিপিএমের ভেতরের একাধিক প্রভাবশালী নেতা এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, অতীতে হুমায়ুন কবিরের একাধিক সাম্প্রদায়িক মন্তব্য দলের আদর্শ ও রাষ্ট্রনৈতিক লাইনের সঙ্গে মেলে না। সে কারণেই এই জোটকে তাঁরা মোটেই গ্রহণযোগ্য বলে মনে করছেন না। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ কলকাতার নেতাদের তরফে এই জোটের বিরুদ্ধে তীব্র আপত্তি উঠেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যে সিপিএমের অন্দরে একাধিক জরুরি বৈঠক ডাকা হয়েছে। বিজেপি এতদিন বাংলার মনীষীদের নিয়ে ভুলভাল মন্তব্য করছিলেন, তা নিয়ে দেশজুড়ে পড়ে গিয়েছিল আলোড়ন। বাংলার মনীষীদের নিয়ে একের পর এক ভুল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে মুখ পুড়েছে বিজেপির। এবার রাজনীতিতেও ভুল করল গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ভুলের খেসারত দিতে হবে বলে অনেকে মনে করছেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন বঙ্গ সফরে। তার আগেই ব্যারাকপুরে জোর ধাক্কা খেল পদ্ম শিবির। এই ব্যারাকপুরে শনিবার সভা করার কথা শাহের। চার্জশিট কর্মসূচি নিয়ে ব্যারাকপুরে চরম বেকায়দায় পড়ল বিজেপি, তাও আবার শাহের সভার ঠিক আগেই। এদিকে এবারের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে চার্জশিট তৈরি করেছে বঙ্গ বিজেপি। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র ধরে তা করা হয়েছে। সেখানের সমস্যাগুলিকেও তুলে ধরা হয়েছে, আর সেই চার্জশিট ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তা বিলিও করেছেন গেরুয়া শিবিরের কর্মীরা। কিন্তু ব্যারাকপুরের বীজপুর বিধানসভা কেন্দ্রে এই চার্জশিট নিয়েই চরম বিড়ম্বনায় পড়েছে বিজেপি। কারণ বীজপুরের এক ঘাসফুল নেতাকে পদ্ম ফুলে নেওয়ার জন্য কমাস ধরেই তৎপর ব্যারাকপুরের বিজেপি নেতৃত্ব। ওই নেতার বাড়িতে পর্যন্ত হাজির হন ভাটপাড়ার এক বিজেপি নেতা। আর ওই ঘাসফুলের নেতাকে শনিবার শাহের সভায় গেরুয়া পতাকা হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পরিকল্পনা এখন ঘেঁটে দিয়েছে চার্জশিট। অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল হাসির রোল উঠেছে। আর ব্যারাকপুরে এখন কান পাতলে শোনা যাচ্ছে ঘাসফুলের নেতাকে দলে টানতে গিয়ে কাঁটা বিঁধছে পদ্মবনে। সুতরাং দলের অন্দরেও এই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস নির্লিপ্তই রয়েছে, যেন নীরবতা বলে দিচ্ছে, দেখো কেমন লাগে। রাজ্য বিজেপি দপ্তর থেকে গত সপ্তাহে চার্জশিট পৌঁছে গিয়েছে বীজপুরে। বাড়ি বাড়ি তা বিলিও হয়েছে। সেখানে দুর্নীতিগ্রস্ত হিসেবে নাম রয়েছে ওই তৃণমূল নেতার।
আর তাকেই বিজেপিতে নেওয়ার তোড়জোড় শুরু হয়। এখন বিজেপিতেই প্রশ্ন উঠেছে, পার্টির চার্জশিট এ যাকে দুর্নীতি বলা হয়েছে তাকে দলে নিলে মানুষের কাছে কি বার্তা যাবে? এছাড়াও 2021 সালের বিধানসভা নির্বাচনের মতো এবার আর তৃণমূল ভাঙানোর কৌশল নিতে চান না পদ্ম শিবিরের নেতারা। সেখানে এমন একজনকে দলে নেওয়ার আর্জিতে যে পদ্মবনে কাঁটা ফুটবে তা বুঝতে পারেনি দল ভাঙানোর উদ্যোক্তা। সুতরাং রাজনীতিতেও ভুল করল বিজেপি। সেটা এখন চাউর হয়ে গিয়েছে শিল্পাঞ্চলে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যারাকপুরের এক নব্য বিজেপি নেতার বক্তব্য, চার্জশিটে কার নাম আছে সেটা নির্বাচনের পরে কেউ মনে রাখবে না, কিন্তু ওই তৃণমূল নেতাকে দলে নিলে বীজপুর আসন দখল করা গেলে সবাই মনে রাখবে। এমনকি উনি দলে এলে তৃণমূল যে বিজেপিরই তৈরি চার্জশিট বীজপুরের প্রত্যেকটি বাড়িতে পৌঁছানোর দায়িত্ব নেবে সেটাতে কোনো সন্দেহ নেই। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ঘোষণা না হলেও এসআইআরকে কেন্দ্র করে রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। ভুয়ো ভোটার বনাম বৈধ ভোটারের নাম ছাঁটাই অভিযোগ, পাল্টা অভিযোগের এই টানটান পরিস্থিতিতে এক মাসের ব্যবধানে শুক্রবার ফের নিজের নির্বাচনী ক্ষেত্র ভবানীপুরের সমস্ত বুথ লেভেল এজেন্ট ও কাউন্সিলরদের নিয়ে কার্যত ওয়ার রুম বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকেই স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে যাদের শুনানিতে ডাকা হয়েছে এবং যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে, দুটি তালিকায় তার টেবিলে চাই। কোথাও কোনো কারচুপি চলবে না। বিশেষ করে 77 নম্বর ওয়ার্ডে ইচ্ছাকৃতভাবে বহু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বলে ক্ষোভ উগরে দেন তিনি। সংশ্লিষ্ট কাউন্সিলরদেরও এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। দলীয় সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধনের প্রতিদিনের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে মেয়র ফিরহাদ হাকিমের কাছে। সেখান থেকেই তা সরাসরি যাবে মুখ্যমন্ত্রীর হাতে। অর্থাৎ পুরো প্রক্রিয়ার প্রতি নেত্রী যে কড়া নজরদারি রাখছেন তাও এদিনের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কর্মীদের উদ্দেশ্যে লড়াইয়ের ডাক দেন মমতা। সূত্রের দাবি, বৈঠকে তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দুরাচারের বিরুদ্ধে সরাসরি লড়াই। কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন তা তিনি জানেন, কিন্তু আগামী কয়েকদিন আরও বেশি কঠিন পরীক্ষা মানুষের দরজায় দরজায় পৌঁছতে হবে। আরও তীক্ষ্ণ নজরে স্ক্রুটিনি চালাতে হবে। বিশেষভাবে 63 ও 72 নম্বর ওয়ার্ডে বাড়তি জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। এসআইআর পর্ব চলাকালীন গত বছরের 16ই ডিসেম্বর ভবানীপুর বিধানসভার বিএলএদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় খসড়া তালিকা প্রকাশের পর প্রায় 40,000-এর বেশি ভোটারের নাম বাদ পড়তে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছিল। তখনই দলের সংগঠনকে সতর্ক করে মাঠে নামার নির্দেশ দিয়েছিলেন তিনি। এক মাসের ব্যবধানে ফের একবার ভবানীপুরে বৈঠক করলেন দলনেত্রী। কলকাতা পুরসভার 8টি ওয়ার্ড 63, 70 থেকে 74, 77 ও 82 নিয়ে গঠিত এই কেন্দ্রেই এখন ভোটার তালিকা ঘিরে সবচেয়ে বড় রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি। ভোটের আগে এই ইস্যুতেই যে রাজ্য রাজনীতির তাপমাত্রা আরও চড়বে তা বলাই বাহুল্য। যতুগৃহ আনন্দপুরের নাজিরাবাদের মোমো প্রস্তুতকারী সংস্থা ও তার লাগোয়া ডেকোরেটরসের গোডাউন সাধারণতন্ত্র দিবসের দিন এই দুই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে 25 জনের, দেহাংশ উদ্ধার হচ্ছে। নিখোঁজ বহু। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই ডেকোরেটরসের সংস্থার মালিক গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও 2 জন। নরেন্দ্রপুর থানার হাতে গ্রেপ্তার হয়েছেন তাঁরা। এবার সেখানে 5 দিন পর পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এখানে এসে আনন্দপুরের ঘটনা মর্মান্তিক। তদন্তে ঘটনার সঠিক কারণ বেরিয়ে আসবে বলে সাতকাহন শোনালেন তিনি। এদিকে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গান্ধী মূর্তির পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করার পরই রাজ্যপাল এই প্রসঙ্গে মুখ খোলেন। তখনই তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তারপরই এদিন বেলায় রাজ্যপাল আনন্দপুরে পৌঁছন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, কোনো দুর্ঘটনায় আকস্মিক নয়, প্রত্যেকটি ঘটনার পিছনে কোনো না কোনো কারণ থাকে। প্রশাসনকে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে জনবহুল জায়গাগুলিতে। এই ধরনের মর্মান্তিক ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা নেওয়াই সবচেয়ে জরুরি। এই ধরনের জায়গায় নিয়মিত ফায়ার অডিট অনিবার্য। অন্যদিকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন সিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী।
নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। এবার ঘটনাস্থলে পৌঁছে রাজ্যপালের বক্তব্য, শুধু ঘটনার পর দায় ঠেলে দেওয়া বা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে কোনো লাভ হয় না, বরং এই পরিস্থিতিতে প্রশাসনের উচিত বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, ঠান্ডা মাথায় পরিস্থিতি বিচার করে ভবিষ্যতের জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করা। সংশ্লিষ্ট বিভাগগুলিকে নিজেদের দায়িত্ব আরও গুরুত্ব দিয়ে পালন করতে হবে, যাতে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষিত থাকে। এছাড়া বারুইপুর আদালতে তোলা হয়েছে ধৃতদের। এই অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে সেই প্রসঙ্গ এড়িয়ে যান রাজ্যপাল। সিভি আনন্দ বোসের কথায়, প্রশাসনিক সতর্কতা এবং পূর্ব প্রস্তুতির অভাবই অনেক সময় বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। আর এই ঘটনাকে নিয়ে রাজনীতি করতে শুরু করেছে বিজেপি বলে অভিযোগ উঠছে। তাই শুভেন্দু অধিকারী আজ মিছিল এবং সভা করেন। আর যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন দুর্গাপুরে তাঁদের সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানাতে ওখানে ছিলেন। রাজ্যে এসআইআরের কাজ প্রায় শেষ পর্যায়ে। তাতে দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রায় ৪৫,০০০ ভোটারের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকা থেকে। আর তা নিয়েই আলোচনার জন্য ফের তড়িঘড়ি নিজের কালীঘাটের বাড়ি দলীয় কার্যালয়ে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাকা হয়েছে ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও বিএলএ 2দের। এই ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়েরই নির্বাচনী কেন্দ্র। ২০২১ সালে এই কেন্দ্রের উপনির্বাচনে জিতে তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাই এখানকার ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষা তাঁর কাছে বিশেষ অগ্রাধিকার। সূত্রের খবর, ভবানীপুরের যেসব ওয়ার্ডের ভোটারদের নাম বেশি বাদ পড়েছে তা খতিয়ে দেখে কাউন্সিলরদের পর্যালোচনার নির্দেশ দেবেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি ভবানীপুরে উন্নয়নের কাজ কতদূর এগিয়েছে সেই খবরও নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৬টা নাগাদ ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও বিএলএ 2দের বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় তিনি কাউন্সিলরদের সঙ্গে আলোচনা সারবেন। দ্বিতীয় দফায় কথা বলবেন বিএলএ 2দের সঙ্গে। তৃণমূল সুপ্রিমো ডাক পেয়েছেন ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, আরও 2 মেয়র পরিষদ তথা কাউন্সিলর অসীম বসু, সন্দীপ রঞ্জন বক্সি, এছাড়াও দলের রাজ্য সভাপতি তথা এই এলাকার বাসিন্দা সুব্রত বক্সিও থাকবেন এই বৈঠকে। এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অবৈজ্ঞানিক পদ্ধতিতে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। এই অভিযোগে বারবার সরব হতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। লজিক্যাল ডিসক্রিপেন্সি আনম্যাপডের অজুহাত দিয়ে বিভিন্ন এলাকার বহু ভোটারকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। এ নিয়ে আগামী রবিবার ১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ তারিখ নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে এ বিষয়ে নালিশ জানানোর কথা তাঁর। আর তার আগে শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে নিজের কেন্দ্র ভবানীপুরের কাউন্সিলর বিএলএ 2দের নিয়ে তৃণমূল নেত্রীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিশেষ করে ভোটের দিন বুথের নিরাপত্তা ঠিকঠাক থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে নির্বাচনী বুথের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় এবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। নির্বাচন কমিশনকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্বাচনী বুথের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দায়ের করা জনস্বার্থ মামলায় নির্বাচন কমিশনকে তাদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন এই মামলা শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলে। শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের কাজ। তারা চাইলে রাজ্যকে নির্দেশ দিতে পারে, অথচ কেন এই বিষয়টি আদালতের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রধান বিচারপতির কথাই, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, তারা নির্দেশ দিতে পারে, আদালতের ঘাড়ে দায় চাপানো কেন? এদিন নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী আদালতে জানান, বুথের নিরাপত্তা সংক্রান্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব ছিল ম্যানিকটোস বার্ন সংস্থার উপর, কিন্তু রাজ্যের অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করার পর ওই সংস্থা কাজ থেকে সরে দাঁড়িয়েছে। তার দাবি, বিষয়টি এখন রাজ্যের দায়িত্ব।
কমিশনের আইনজীবী আরও জানান, ম্যাকিনটোশ বার্ন প্রায় 40% কাজ শেষ করার পর কাজ বন্ধ করে দেয়। এরপর মামলাকারী শ্রমিক ভট্টাচার্যের আইনজীবী আদালতে জানান, অন্তত রাজ্য সরকার যেন বাস্তব পরিস্থিতি কী তা স্পষ্ট করে জানায়। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বুথে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের নির্দেশ প্রয়োজন বলেও তিনি আবেদন করেন। সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, 1 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে এ বিষয়ে তাদের বিস্তারিত বক্তব্য জমা দিতে হবে। একই সঙ্গে আদালত স্পষ্ট করে জানিয়ে দেয়, এই মুহূর্তে কোনো পক্ষের বিরুদ্ধে কোনো মন্তব্য করা হবে না। আর 2-3 মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই গত 13 জানুয়ারি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সশরীরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করেন। আবেদনে তিনি রাজ্যের প্রায় 83,000 নির্বাচনী বুথের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানান। শ্রমিক ভট্টাচার্য তার আবেদনে জানান, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বুথের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা জরুরি। আগে এই নিরাপত্তা ব্যবস্থার সমীক্ষার দায়িত্ব ম্যাকিনটোশ বার্ন সংস্থার হাতে থাকলেও 6 মাস আগে তারা সেই দায়িত্ব ছেড়ে দেয়। ফলে দ্রুত কোনো উপযুক্ত সংস্থার হাতে এই দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি। আবেদনে আরও বলা হয়, রাজ্য সরকার যদি 83,000 বুথের নিরাপত্তা নিশ্চিত করতে অপারগ হয়, তবে প্রয়োজনে আদালত যেন কেন্দ্রকে নির্দেশ দেয়, এমন আর্জিও জানানো হয়। বছর শেষে বাংলায় থাবা বসিয়েছিল নিপা ভাইরাস। মারণে সংক্রামক রোগের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা দেশেই। অবশেষে ভারত তথা পশ্চিমবঙ্গে নিপা সংক্রমণ নিয়ে রিপোর্ট দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, ভারতে নিপা ভাইরাস সংক্রমণ তুলনামূলকভাবে এখনও কম। ভ্রমণে বা বাণিজ্যে কোনো ধরনের নিষেধাজ্ঞার প্রয়োজন এখনও নেই বলে জানিয়েছে হু। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আজ বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, আগেও নিপা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে নিজের ক্ষমতা দেখিয়েছিল ভারত। এবারও রাজ্য ও জাতীয় স্তরে জনস্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ অনুসরণ করছে। এখনও পর্যন্ত মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ নেই। তবে নিপা ভাইরাস আর যে ছড়াবে না, এমন নিশ্চয়তা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে নিপা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই হংকং, থাইল্যান্ড, তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, নেপালে করোনার মতো হেলথ স্ক্রিনিং শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 2 জন নিপা আক্রান্তের খোঁজ মিলেছে। দুজনই নার্স, একজন পুরুষ এবং একজন নারী। দুজনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ডিসেম্বরের শেষে আক্রান্তের খোঁজ মেলে। জানুয়ারি শুরু থেকে তারা আইসোলেশনে রয়েছেন। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে গত 13 জানুয়ারির রিপোর্ট আসে। 21শে জানুয়ারির রিপোর্ট অনুযায়ী আক্রান্ত পুরুষ নার্স ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মহিলা রোগীর শারীরিক অবস্থা এখনও সংকটজনক। অন্যদিকে চলতি সপ্তাহের মঙ্গলবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আক্রান্ত 2 জনের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। বাদুড় থেকে ছড়ায় এই মারণ ভাইরাস। বাদুড় থেকে কুকুর, ঘোড়া, শূকরের পাশাপাশি মানুষের দেহেও ছড়িয়ে পড়েছে। সরাসরি সংস্পর্শে আসলে বা বাদুড়ের লালারস থেকে সংক্রমণ ছড়াতে পারে। সেই কারণে ফল, খেজুর ও খেজুর রস খেতে বারণ করা হয়েছে। নিপা আক্রান্ত হলে জ্বরের মতো উপসর্গ দেখা যায়। মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়লে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। 2018 সাল থেকেই একাধিকবার নিপা ভাইরাসের হদিশ মিলেছে কেরলে। পশ্চিমবঙ্গে এই নিয়ে তৃতীয়বার নিপা আক্রান্তের খোঁজ মিলেছে। এর আগে 2001 সালে ও 2007 সালেও নিপা সংক্রমণের আক্রান্তের খোঁজ মিলেছিল বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। প্রতি বছরই বাংলাদেশে নিপা আক্রান্তের খোঁজ মেলে। রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে শুক্রবার সব হিন্দুদের মধ্যে ঐক্যের আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। তবে তিনি একই সঙ্গে আরও একবার স্পষ্ট করেছেন যে বিজেপি দেশপ্রেমী মুসলিমদের বিরুদ্ধে নয়। হাওড়া জেলার বাগনানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিরোধী দলনেতা আরও বলেন, বাংলাদেশ থেকে আসা সমস্ত বাঙালি হিন্দুদের নাগরিকত্বের জন্য বিজেপি সহযোগিতা করবে। কিন্তু তিনি এও নিশ্চিত করেন যে বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হবে। শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে বাঁচাতে এবং রাজ্যের জনতান্ত্রিক কাঠামোকে রক্ষা করতে তোষণ নীতিতে চলা দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। উন্নয়নপন্থী বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। তিনি সংকল্প র্যালিতে বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ডাবল ইঞ্জিন সরকার গঠিত হবে। তার মতে, হিন্দুরা যদি একসঙ্গে এসে সুশাসনের পক্ষে ভোট দেন এবং তৃণমূলের পরাজয় সুনিশ্চিত করতে একটিও ভোট হারাতে না দেন, তাহলেই এটি সম্ভব হবে। শুভেন্দু দাবি করেন, তৃণমূল জিহাদি অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক।
এর উপর নির্ভরশীল। তিনি বলেন, যদি 70% ভোট হিন্দুরা ঐক্যবদ্ধভাবে দেন তাহলে তৃণমূল ক্ষমতাচ্যুত হবে এবং বিজেপি বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে। তবে শুভেন্দু দ্রুতই যোগ করেন যে বিজেপি মুসলিম বিরোধী নয়। তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে মিথ্যে প্রচারের কারণে আমরা মুসলিমদের সমর্থন পাই না, কিন্তু বিজেপি কখনোই কোনো সম্প্রদায়ের প্রতি বৈষম্য করে না। নরেন্দ্র মোদী সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যা সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্ত তারই প্রমাণ। তিনি দেশপ্রেমী মুসলমানদের কাছে আর্জি জানান তাঁরা যেন আর তৃণমূল কংগ্রেসকে ভোট না দেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশ্যে বলেন, মমতাকে নো ভোট বলুন, রাজ্যের কল্যাণের জন্য তাকে পরাজিত করুন। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নেই, আমরা আপনাদের অর্থনৈতিক উন্নতির পক্ষে। শুভেন্দু আরও জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি প্রকাশিত হতে চলা চূড়ান্ত ভোটার তালিকায় সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশিদের নাম বাদ পড়বে। চলতি মাসের গোড়ার দিকে তৃণমূলকে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের পরিচালক প্রতীক জৈনের কার্যালয়ে ইডি আধিকারিকরা যখন অভিযান চালান, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল সরিয়ে নিয়েছেন অভিযোগ করে তিনি কড়া সমালোচনা করেন। শুভেন্দুর কথাই, পুরো দেশ দেখেছে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছ থেকে ফাইল সরিয়ে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আধিকারিকরা একটি কয়লা কেলেঙ্কারি তদন্ত করছিলেন। এদিকে শুভেন্দুর মন্তব্যের জবাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিরোধী দলনেতা ক্ষমতা দখলের জন্য ধর্মের ভিত্তিতে মেরুকরণের বিপজ্জনক খেলা খেলছেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন। শত শত বছর ধরে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করে এবং উৎসব উদযাপন করে বাংলা সম্প্রীতি বিশ্বজুড়ে পরিচিত। তিনি বাংলাকে বিভক্ত করতে চান, যা রাজ্যের মানুষ মেনে নেবে না। 6 মাসে শিশুকন্যাকে বিক্রি করার ঘটনায় ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো শাসন থানা তদন্তকারী অফিসারদের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজন মহিলা দালাল এর সঙ্গে জড়িত, যার সঙ্গে কলকাতার বেশ কয়েকটি IVF সেন্টারের চিকিৎসকদের কোনো যোগাযোগ ছিল বলে অভিযোগ এবং সেখানে নিয়মিত যাতায়াতও ছিল তাদের। মহিলাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। জানা গিয়েছে, ভুয়ো পরিচয় দিয়ে এই শিশু পাচারের কারবারি করতেন ওই মহিলা দালাল সোনালী সাহা ওরফে জাসমিনা বিবি। সম্প্রতি শাসনের বহিয়া কালীবাড়ি এলাকায় এক দিনমজুর দম্পতি 6 মাসে শিশুকন্যাকে অন্ধ্রপ্রদেশের বাসিন্দার কাছে বিক্রি করে দেওয়ার সুপারিশ করছিলেন ওই মহিলা এবং তার কথা মতো ওই দম্পতি টাকার বিনিময়ে অন্ধ্রপ্রদেশে গিয়ে নিজেদের সন্তানকে বিক্রি করে এসেছেন। ধৃতকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সূত্রের খবর, শাসনের দাঁতপুর পঞ্চায়েতের বহিরা কালীবাড়ি বাসিন্দা রবিন পাসোয়ান ও তার স্ত্রী টোটন সরকার গত 8 মাস আগে মোটা টাকার বিনিময়ে তাদের 6 মাসের শিশু কন্যাকে অন্ধ্রের একটি দম্পতির কাছে বিক্রি করে এসেছেন। আর তাদের অন্ধ্রের দম্পতির সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন দত্তপুকুরের বামনগাছির বাসিন্দা সোনালী সাহা ওরফে জাসমিন বিবি। পুলিশ সূত্রে খবর, প্রায় 50,000 টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করছেন ওই শাসনের দম্পতি। এরপর তদন্তে নেমে দম্পতি ও দালাল সোনালীকে গ্রেপ্তার করে পুলিশ। সোনালীকে জেরা করে জানা যায়, একাধিক পাচার চক্রের সঙ্গে যুক্ত সোনালী রাজ্য জুড়ে একাধিক IVF সেন্টারে যাতায়াত ছিল তাঁর। তবে অন্ধ্রের দম্পতির সঙ্গে দেখা হলো কি করে পাচারকারী সোনালীর? পুলিশ সূত্রে খবর, কলকাতার একটি IVF সেন্টারে চিকিৎসা করাতে এসেছিলেন অন্ধ্রপ্রদেশের ওই দম্পতি। শত প্রচেষ্টা করেও তাদের সন্তান হচ্ছিল না। এরপর তাদের সন্তানের চাহিদার বিষয়টি নজরে আসে সোনালীর। এরপরেই খোঁজখবর চালিয়ে শাসনের রবিনের সঙ্গে যোগাযোগ করেন সোনালী। তাঁদেরও দিন আনা দিন খাওয়া সংসার, এটাকেই হাতিয়ার করেন সোনালী। তিনি দরিদ্র পাসোয়ান দম্পতির বাড়িতে গিয়ে তাদের শিশু বিক্রি করতে উৎসাহিত করেন। মোটা টাকার লোভ সামলাতে না পেরে তারা সোনালীর প্রস্তাবে রাজি হয়ে যান। তাদের সন্তানকে বিক্রির রফা হয় 50,000 টাকায়। এরপর সোনালী নিজেই সঙ্গে রবিন ও টোটনকে অন্ধ্রপ্রদেশে নিয়ে যান। সেখানে গিয়েই অবাঙালি ওই দম্পতিকে নিজেদের 6 মাস বয়সী শিশু কন্যাকে বিক্রি করে দেন দম্পতি। এরপরই বাড়িতে ফিরে আসেন। এখন সোনালীর সূত্র ধরে চক্রের শিকড়ে পৌঁছতে চাইছে শাসন থানার পুলিশ।